আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি মালায়ালাম রোমান্টিক ড্রামা মুভি। মুভিটির নাম নীরাজা। মুভিটি বিবাহিত দম্পতিদের জন্য চরম শিক্ষামূলক একটা মুভি, আর এই জন্যই এই মুভিটি এক্সপ্লেন করতেছি, যাতে রোমাঞ্চের অভাবে যে শত শত সংসার ভেঙে যেতে বসেছে এই ভিডিওটি দেখে তেমন একটা সংসার হলেও যেন ডিভোর্সের হাত থেকে রক্ষা করতে পারি। আর হ্যাঁ, মুভির টপিক যেহেতু 18+, সো অপ্রাপ্ত বয়স্করা প্লিজ ভিডিও ক্লোজ করে চলে যাও। তো 3 বছর হলো একটা মেয়ের স্বামী মারা গেছে, কিন্তু মেয়েটি তার স্বামীকে এতটা ভালোবাসে যে মেয়েটি আজও বিয়ে করেনি এবং সারা জীবন এভাবেই একা থাকতে চায়। কিন্তু সমস্যা বেঁধে যায় শারীরিক চাহিদা নিয়ে। মন বলে অন্য কারোর সাথে শুয়ে স্বামীর ভালোবাসাকে অপমান করিস না। তো শরীর চ্যালেঞ্জ করে আমার চাহিদা অপূর্ণ রেখে কিভাবে সুখে থাকবি সেটাই দেখি। মেয়েটি শরীরের চাহিদার কাছে হার মেনে অন্য পথে পা বাড়াতে যায় তো প্রতিটিবার বিবেক সামনে এসে দাঁড়ায়। কিন্তু শরীরের চাহিদাকে এভাবে কতদিনই বা ইগনোর করা যায়? একটা সময় এসে কাহিনীতে কিছু তো একটা মোড় আসবেই। তখন আসলে কি কি ঘটে আর সেটা থেকে আমাদেরই বা কি শিক্ষা নেওয়া উচিত তা নিয়ে এই মুভির গল্পটা। তো হাই, আমি রোমানা, এসআর রোমানা এক্সপ্লেইন ইউটিউব চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। মুভির শুরুতেই আমাদেরকে নির্জা নামের একটা মেয়ের রুমের কিছু দৃশ্য দেখানো হয়। মেয়েটির রুম ডেকোরেশন দেখে আমরা বুঝতে পারি মেয়েটি অনেক পরিপাটি ও শৌখিন টাইপের। এরপর আমরা সেই নির্জাকে দেখতে পাই। আমরা দেখি সে সকাল সকাল জগিং এ বের হয়েছে। এরপর সিন নির্জার অফিসে আসলে আমরা দেখি সে অনেক বড় একটা কোম্পানিতে টিম লিডার হিসেবে জব করে। নির্জার এমন পরিপাটি জীবন দেখে আমাদের মনে হয় নির্জা মেবি অনেক সুখী একটা লাইফ লিড করতেছে, যে লাইফে কোনো কিছুর অভাব নেই। কিন্তু নির্জা বাসায় এসে রাতের বেলা যখন অনলাইনে টয় কেনার জন্য দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে, তখন আমরা বুঝতে পারি নির্জার এই পরিপাটি জীবন দেখে উপর থেকে নির্জাকে সুখী দেখালেও বেলা শেষে শরীরের ক্ষুধা তাকে বড্ড অসুখী করে রেখেছে। কিন্তু প্রশ্ন হলো, নির্জার রুমের পরিবেশ দেখে তো মনে হচ্ছে সে বিবাহিত, তাহলে তার স্বামী কোথায়? তো পরের দিন নির্জা যখন অফিস শেষে বাসে করে ফিরতে থাকে, তখন সে আনমনে কি যেন ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে পড়ে। এরপর দেখি নির্জা ও নির্জার স্বামী মোহান অফিস শেষে একসাথে বাসায় ফিরেছে। তো মোহান লাইট জ্বালানোর চেষ্টা করে, বাট কারেন্ট নেই দেখে বলে, নির্জা আমাদের একটা আইপিএস কেনা দরকার। তখন নির্জা মোহানকে জড়িয়ে ধরে বলে, এভাবে হঠাৎ অন্ধকার হয়ে যাওয়া আমার ভালো লাগে। অন্ধকারে তোমাকে খুঁজতে থাকাটা, হঠাৎ জড়িয়ে ধরাটা, লুকিয়ে টুক করে তোমাকে চুমু খাওয়াটা আমার বড্ড ভালো লাগে। এই বলে নির্জা মোমবাতি জ্বালাতে গেলে মোহান দুম করে নির্জাকে জড়িয়ে ধরে ও বলে, আমি তোমাকে ছাড়া আমার জীবন কল্পনাও করতে পারি না। এই বলে মোহান আবার নির্জাকে জড়িয়ে ধরলে নির্জা পরম এক ভালোবাসে তার স্বামীকে ফিল করতে থাকে। আর একটা গান শুরু হয়ে যায়, যেখানে গানের মাঝে খুব সুন্দর করে এদের সুখী দাম্পত্য জীবন দেখানো হয়। তো আপনারা দেখেন এদের দাম্পত্য জীবনটা কেমন ছিল। আর ততক্ষণে আমি একটা কাজ সেরে নিই, কেমন? ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24/7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই ভিডিও শেষে পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে ওয়ানেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। ধন্যবাদ। তো গান শেষ হতেই যখন সিন বর্তমানে আসে, তখন আমরা বুঝতে পারি ওই যে নির্জা বাসে ঘুমিয়ে পড়েছিল না, তারপর এগুলো আসলে সে স্বপ্ন দেখছিল। বাস্তবে তো তার স্বামী 3 বছর হচ্ছে একটা দুর্ঘটনায় মারা গেছে। তো নির্জা অফিস থেকে ফেরার সময় রোজ তার স্বামীর জন্য তাজা ফুল আনে এবং তার স্বামীকে উৎসর্গ করে তার ফটোর সামনে সেগুলো রেখে দেয়। আর বরাবরের মতো আজকেও সে সেটাই করে ঘুমাতে যায়। বাট এভাবেই নির্জার রাতটা নির্ঘুম কেটে যায় ও সকালবেলা নির্জাকে একটা রেস্টুরেন্টে দেখতে পাই। আসলে নির্জার বাবা মা নির্জাকে বিয়ে দেওয়ার জন্য একটা পাত্র পছন্দ করেছে এবং সেই পাত্রকে সাথে নিয়েই এখানে বিয়ের আলাপ করতে এসেছে। বাট নির্জা রেগে মেগে বলে, মা আমি তোমাদেরকে কতবার বলেছি আমি আর বিয়ে করব না, আমি এভাবেই ভালো আছি এবং এভাবেই মহানের স্মৃতি আঁকড়ে ধরে বাকিটা জীবন পার করতে চাই। এটা শুনে নির্জার মা বলে, একাকী জীবন কাটানোটা কি এতটাই সহজ মনে করিস তুই? নির্জা কোনো জবাব দিতে পারে না। সিন কাট হয়ে নির্জার অফিসে আসতে দেখি নির্জা অফিস মিটিং এ প্রেজেন্টেশন দিচ্ছে। বাট প্রেজেন্টেশনের মাঝে নির্জার তার মায়ের বলা কথাটা বারবার মনে পড়তে থাকলে নির্জা ডিস্টার্ব হয়ে পড়ে ও প্রেজেন্টেশনটা আর দিতে পারে না। নির্জার এই দুরবস্থা দেখে নির্জার বান্ধবী মিথিলার ভীষণ খারাপ লাগে।
তো অফিস শেষে ফেরার পথে বরাবরের মতো আজকেও নীরজা ফুল কিনে ফেরার সময় নীরজার বান্ধবী মিথিলা ফোন করে বলে, নীরজা তুই ইদানিং ভিতরে ভিতরে যেভাবে ডিস্টার্ব হয়ে পড়েছিস তাতে আমার মনে হয় তোর একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হওয়া উচিত। নীরজা বলে, আরে আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। মিথিলা বলে, তারপরেও প্লিজ একবার সাইকিয়াট্রিস্টের সাথে কথা বল, আমার পরিচিত একজন সাইকিয়াট্রিস্ট আছে, নাম কারভেলো, আমি তোকে ওর ঠিকানা ও ফোন নাম্বার দিচ্ছি, প্লিজ একবার দেখা কর। সিন কাট হলে দেখি নীরজা সেই সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে এসেছে। তো সাইকিয়াট্রিস্ট কারভেলো নীরজাকে ঘুমের ব্যাপারে জিজ্ঞেস করলে নীরজা বলে, আমার স্বামী মহান মারা যাওয়ার পর শেষ কবে যে ভালো মতো ঘুমিয়েছে আমার মনে পড়ে না। কারভেলো বলে, তোমাদের ম্যারেজ লাইফ কেমন ছিল? নীরজা বলে, অনেক সুন্দর ছিল, বলতে গেলে আমার 5 বছরের সংসার জীবনে যে সময়টুকু কাটিয়েছি তা আমার জীবনের সেরা সময়। আসলে আমার লাভ ম্যারেজ ছিল এবং মহান শুধু আমার স্বামী ছিল না, সে আমার বন্ধু, আমার প্রেমিক এবং আমার সবকিছু। কারভেলো বলে, মহানের মৃত্যুর পর আর বিয়ে করনি কেন? নীরজা বলে, মহানের জায়গাটা অন্য কেউ নিবে এটা আমি ভাবতেও পারি না। কারভেলো বলে, আচ্ছা তোমাদের লাইফ কেমন ছিল? নীরজা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় ও বলে, অনেক ভালো ছিল। কারভেলো বলে, তোমার স্বামীর মৃত্যুর পর তুমি অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে জড়াওনি? নীরজা বলে, একদম না, আমি মহানের প্রতি লয়াল এবং আমি এভাবেই সারাটা জীবন থাকতে চাই। কারভেলো বলে, আমাদের ক্ষুধা লাগলে খাওয়াটা যেমন নর্মাল, ক্লান্ত হলে ঘুমানোটা যেমন নর্মাল, তেমন শারীরিক চাহিদা মেটাতে শারীরিক সম্পর্কটাও নর্মাল। তাই এটার সাথে তোমার স্বামীর প্রতি তোমার যে ভালোবাসা সেটা অমর্যাদা হওয়ার তো কিছু নেই। এই বলে কারভেলো কথা শেষ করলে নীরজা তো গভীর ভাবনায় পড়ে যায়। তো পরের দিন সকালে নীরজা জগিং করতে পার্কে আসলে আশেপাশে থাকা রোমান্টিক কাপলদেরকে গভীরভাবে দেখতে থাকে ও মনে মনে সাইকিয়াট্রিস্টের বলা কথাটা ভাবতে থাকে। তো নীরজা বাসায় ফিরে জুতাগুলো খুলে রাখলে আমরা খেয়াল করি 3 বছর থেকে আজও নীরজা তার স্বামীর জুতাগুলো আজও কত যত্নে পরিপাটি করে আগলে রেখেছে। তো নীরজার বাসার কাজের বুয়া চিত্রা আসলে রুম গোছানোর সময় সোফার বালিশগুলো সাজিয়ে রাখে ও কফি টেবিলের উপরে এলোমেলো পড়ে থাকা ম্যাগাজিনগুলো গুছিয়ে একটা ড্রয়ারে রেখে দেয় ও সিগারেট স্ট্রেটাও গুছিয়ে অন্য জায়গায় রাখে। কিন্তু নীরজা অফিসে যাওয়ার সময় সোফার দিকে নজর পড়তেই কেন তিনি চমকে যায় ও এসে সোফার বালিশগুলো আবার আগের মতো করে রাখে। এরপর টেবিলের দিকে নজর যেতেই আবার ম্যাগাজিনগুলো বের করে টেবিলে সেই আগের মতো এলোমেলো করে রাখে এবং সেই সিগারেট ট্রেটাও বের করে সেটাও টেবিলে সেম আগের মতো করে রাখে। এরপর রেগে মেগে চিত্রাকে বলে, চিত্রা আমি তোমাকে কতবার বলেছি এগুলো গোছাবে না? চিত্রা বলে, আপনার স্বামী যেভাবে এগুলো সাজিয়ে রেখেছিল আপনি এসব আর কতদিন সেভাবেই সাজিয়ে রাখবেন? নীরজা কোনো জবাব দিতে পারে না। তো নীরজা অফিসে যাওয়ার জন্য বের হয়ে বাস স্ট্যান্ডে আসলে আমরা সেখানে চায়ের স্টলে একটা লোককে সিগারেট খেতে দেখি। এই লোকটি কে তা পরে জানতে পারবেন। তো অফিসে এসে দেখি মিথিলা নীরজাকে বলতেছে, তুই নাকি আর সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছিস না? এমন করলে কিভাবে তোর সমস্যার সমাধান হবে? আর তুই তো এখনো যুবতী, তাহলে বিয়ের ব্যাপারে ভাবছিস না কেন? নীরজা বলে, জাস্ট সেক্সের জন্য বিয়ে করবো এটা কেমন শোনাচ্ছে না? বিয়ে তো হয় ভালোবাসার জন্য বা একটা জীবন সঙ্গীর জন্য, কিন্তু আমি তো অন্য কাউকে ভালোবাসতেই পারবো না। মোহনকে ভুলে যাওয়া আমার জন্য অসম্ভব। এমন সময় নীরজার কলিগ নিতিন এসে এসব শুনে বলে, নীরজা মার্কেটে এখন অনেক ডেটিং অ্যাপস আছে, সেগুলোতে জয়েন করেও তো একাকিত্বটা কাটাতে পারিস। এই বলে নিতিন একটা ডেটিং অ্যাপস ইনস্টল করে সেটাতে নীরজার একটা অ্যাকাউন্টও খুলে দেয়। সিন কাট হয়ে মাঝরাতে নীরজার বেডরুমে আসলে দেখি হঠাৎ নীরজার ফোনে তার মা কল করে বলে, নীরজা বিয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলি? নীরজা বলে, মা আমি তো বলেছি মোহনের জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না। মা রেগে মেগে বলে, এভাবে একাকি বাঁচা যায়? বিয়ে করে স্বামীর সাথে সুখে শান্তিতে বসবাস করতে চাস না? এই বলে মা বকাঝকা দিয়ে ফোনটা কেটে দিলে নীরজা কি করবে ভাবতে ভাবতে ডেটিং অ্যাপসটা ওপেন করে বিভিন্ন ছেলেদের প্রোফাইল দেখতে থাকে, বাট কারোর প্রতি মন টানে না। কিন্তু নীরজা দেখে একটা ছেলের নাম আনু মহান, আর জানেনই তো নীরজার স্বামীর নাম ছিল মহান। তাই নীরজা ইমোশনাল হয়ে এই ছেলেটিকেই ডেটিং রিকোয়েস্ট পাঠিয়ে তার স্বামীর কথা ভেবে মেঝেতে অসহায়ের মতো এভাবে শুয়ে থাকে। পরের দিন নীরজা অফিস শেষে বরাবরের মতো ফুল কিনে বাসায় ফেরার সময় ভুলে ফুলগুলো পার্ক বেঞ্চে রেখে চলে যাচ্ছিল, কিন্তু একটা লোক ফুলগুলো নিয়ে নীরজাকে ডেকে সেগুলো দিয়ে চলে যায়। তখন আমরা দেখি এটা সেই লোক যে লোককে আমরা নীরজার বাস স্ট্যান্ডে সিগারেট খেতে দেখেছিলাম, আর হ্যাঁ এর নাম সন্তোষ। তো ওদিকে নীরজা চলে যায় আর এদিকে এই সন্তোষ তার বাসায় ফিরে ফ্রেশ হতে যাবে, তার আগেই অফিস থেকে কাজের ব্যাপারে জরুরি একটা কল আসে। সন্তোষ তখন ফ্রেশ না হয়ে ল্যাপটপ ওপেন করে সেই কাজে ব্যস্ত হয়ে পড়লে কিচেন থেকে তার বউ শান্তনী চা হাতে বের হয়ে রোমান্টিক মুডে সন্তোষের কাছে আসে ও চাটা রেখে সন্তোষের পাশে বসে বলে, চাটা খাও।
আর শোনো না, তুমি তো এবার বহুদিন পর অফিস থেকে টানা 3 দিনের ছুটি পেয়েছো, চলো না এবার কোথাও ঘুরতে যাই। কিন্তু সন্তোষ কথায় কান না দিয়ে কাজে ডুবে আছে। এটা দেখে শান্তনীর মনটা খারাপ হয়, বাট সে নিজেকে সামলে নিয়ে আবার মিষ্টি করে বলে, তোমার দুলাভাইও এবার ভ্রমণে যাচ্ছে, তোমার বান্ধবী লতা আছে না, সেও ভ্রমণে যাচ্ছে, চলো না আমরা একটু ঘুরতে যাই প্লিজ। সন্তোষ রাজি হয়ে যাও না প্লিজ প্লিজ প্লিজ। সন্তোষ ক্ষিপ্ত হয়ে উঠে পড়ে বলে, শালা বাড়িতে যে একটু শান্তি মতো 5টা মিনিট কাজ করব সেই উপায়ও নেই, সারাক্ষণ কানের কাছে ঘ্যান 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 ঘ্যান। এই বলে সন্তোষ রেগে মেগে তার রুমে চলে গেলে শান্তনী ভীষণ কষ্ট পায় ও অসহায়ের মতো কাঁদতে কাঁদতে বলে, আমি কি এমন বললাম যার জন্য আমার সাথে এমন বাজে আচরণ করলে? আমি সারাটা দিন বাসায় একাকি থাকি এই আশাই যে তুমি বাসায় ফিরলে তোমার সাথে একটু মন খুলে কথা বলতে পারবো, কিন্তু এই তোমার আচরণ। এই বলে শান্তনী মনের কষ্টে অসহায়ের মতো কাঁদতে থাকে। পরের দিন দেখি একটা ডেলিভারি বয় নির্জার সেই পার্সেলটা ডেলিভারি দিতে এসেছে যেটা আমরা নির্জাকে মুভির একদম শুরুতেই অর্ডার করতে দেখেছিলাম। তো সিন রাতে আসলে দেখি নির্জা সেই পার্সেলটা খুলতে যাচ্ছে, এমন সময় সেই ছেলেটা কল করে যাকে নির্জা ডেটিং অ্যাপসে ডেটিং রিকোয়েস্ট পাঠিয়েছিল। তো নির্জা ছেলেটির সাথে আগামীকাল দেখা করার কথা জানিয়ে দিয়ে শুয়ে পড়ে। সিন কাট হয়ে পরের দিন আসলে দেখি সেই আনুমোহন নামের ছেলেটি নির্জাকে রিসিভ করার জন্য নির্জার অফিসের সামনে চলে এসেছে। তো ছেলেটির সাথে সাক্ষাৎ করবে কিনা এটা নিয়ে নির্জা দ্বিধাদ্বন্দ্বে ভুগলে মিথিলা নির্জাকে অনেক সাহস জুগিয়ে পাঠিয়ে দেয়। নির্জা তখন নিচে এসে ছেলেটির গাড়িতে উঠে বলে, আমার বাসায় চলো। তো নির্জা ছেলেটিকে নিয়ে বাসায় পৌঁছালে আমরা নির্জার হাতে সেই ফুলটি দেখতে পাই যে ফুলটি সে রোজ তার স্বামীর জন্য কেনে। মানে নির্জা আজকেও পথের মাঝে থেমে সেই ফুলগুলো কিনেছে। তো নির্জা উপরতলায় ওঠার সময় থেমে গিয়ে বলে, আমার শর্তগুলো সব মনে আছে তো? আনু বলে, হ্যাঁ মনে আছে, আমি তোমাকে কিস করতে এবং জড়িয়ে ধরতে পারবো না, কোনোভাবেই ভালোবাসা দেখাতে পারবো না, এবং শারীরিক সম্পর্কের পর সকল হোয়াটসঅ্যাপ মেসেজ এবং সকল ছবি ডিলিট করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তোমার প্রতি কোনো ইমোশনাল অনুভূতি প্রকাশ করতে পারবো না। কি এসবই তো। নির্জা এবার ছেলেটিকে রুমে নিয়ে আসে। তো ছেলেটি সোফায় বসতেই নির্জা তাড়াহুড়ো করে এসে বলে, প্লিজ এখানে বসো না। আসলে এই সোফায় নির্জার স্বামী বসতো, তাই নির্জা এমন করছে। এদিকে ছেলেটিও ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পারে। তো ছেলেটি কফি টেবিল থেকে একটা ম্যাগাজিন পড়তে নিলে নির্জা অন্য একটা ম্যাগাজিন এনে বলে, ওটা আমার স্বামীর, প্লিজ এটা নাও। ছেলেটি তো অবাক। তখন ছেলেটি আর কিছুতেই হাত না দিয়ে নির্জাকে পাশে বসতে বললে নির্জা আনইজি ফিল করে বলে, ওয়াইন আনি। ছেলেটি হুম বললে নির্জা ওয়াইন আনতে যায়। আসলে নির্জার সজ্ঞানে ছেলেটির সাথে মিশতে পারছে না, তাই মাতাল হওয়ার জন্য ওয়াইন খেতে যাচ্ছে। তো ছেলেটির দেয়ালে থাকা নির্জার স্বামী ও নির্জার ফটো ফ্রেমগুলো দেখে অবাক হয় ও নির্জার পরিস্থিতিটা বুঝতে পারে। তাই ছেলেটি কিচেনে আসলে দেখে নির্জা ওয়াইন বোতল খুলতে পারছে না। তখন ছেলেটি বুঝতে পারে নির্জা আসলে এসব খায় না, বাট মাতাল হওয়ার জন্য খাওয়ার ট্রাই করতেছে। তো ছেলেটি বোতলটা খুলে 1 গ্লাস ওয়াইন নির্জাকে এগিয়ে দিলে নির্জা সেটা নেওয়ার সময় ছেলেটির হাতের স্পর্শে আনইজি ফিল করে ও এক নিঃশ্বাসে পুরো 1 গ্লাস শেষ করে ফেলে। নির্জার পরিস্থিতি বুঝতে পেরে ছেলেটি অবাক হয়ে চেয়ে থাকে। তো ছেলেটি রুমের ভিতরে এসে বলে, তোমার রুমে এত উইন্ডসাইম ঝোলানো কেন? প্রশ্নটা শুনতেই নির্জার ফেসে খুশি ঝলক দিয়ে ওঠে ও নির্জা বলে, আমার স্বামী মোহন প্রতিটি স্পেশাল দিনে একটা করে উইন্ডসাইম কিনে আনতো এবং আমরা সেই তারিখটা উইন্ডসাইমে লিখে ঝুলিয়ে দিতাম। নির্জা এসব বলতেছে আর ছেলেটি লক্ষ্য করতেছে স্বামীর ব্যাপারে এসব বলার সময় নির্জার ফেসে কিভাবে খুশি ঝলক দিচ্ছে। তো নির্জা ছেলেটিকে উইন্ডসাইম দেখাতে দেখাতে বেডরুমে এনে এই উইন্ডসাইমটা দেখিয়ে মন খারাপ করে বলে, এটা আমি একা কিনেছিলাম আমার স্বামী মারা যাওয়ার পর। এই বলে নির্জা ভীষণ মন খারাপ করে জানালার পাশে উদাস হয়ে দাঁড়ালে ছেলেটি ভীষণ ইমোশনাল হয়ে যায়। তো নির্জা নিজেকে সামলে নিয়ে বেডের পাশে এসে দাঁড়ালে ছেলেটি নির্জাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাছে আসে ও ভালোবেসে নির্জাকে বেডে বসাই। বাট নির্জার সেন্স নর্মাল হতেই নির্জা দুম করে উঠে পড়ে ও বলে, প্লিজ এই বেডে নয়। এই বলে নির্জা অস্থির হয়ে পাগলের মতো আচরণ করতে থাকলে ছেলেটি তো অবাক। তো নির্জা পাশের রুম থেকে একটা বিছানা এনে সেটা মেঝেতে বিছিয়ে দিয়ে বলে, এখানে আসো। স্বামীর প্রতি নির্জার এমন শ্রদ্ধা দেখে ছেলেটি রীতিমতো মুগ্ধ হয়ে বলে, মনের মিলন ছাড়া কি শুধু শরীরের মিলন সুখ দিতে পারে? তাহলে মন যেখানে সঙ্গ দিচ্ছে না সেখানে শরীরকে খুশি করার ব্যর্থ চেষ্টা কেন করছো? এটা শুনে নির্জা তো বাকরুদ্ধ হয়ে যায়। ছেলেটি বলে, নির্জা আমি সরি, তোমার স্বামীর প্রতি তোমার যে ভালোবাসাটা আমি ফিল করতে পারতেছি এসবের পর আমার দ্বারা আর এসব সম্ভব না। এটা শুনতেই নির্জা হতবাক হয়ে বেডে বসে পড়ে ও করুণ স্বরে বলে, আমি তো তোমাকে আমার সবকিছু আগেই খুলে বলেছিলাম। ছেলেটি বলে, সরি, এখানে আসার পর সবকিছু চোখের সামনে দেখে আমার বিবেক আমাকে আটকাচ্ছে। এই বলে ছেলেটি বিশুদ্ধ এক ভালোবাসায় নির্জার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, নির্জা আই এম সরি, আমি চলে যাচ্ছি। এই বলে ছেলেটি চলে গেলে নির্জা নিথর বসে থাকে ও ভিতরে ভিতরে চাপায় এক কষ্টে পুড়তে থাকে। তো
তো পরের দিন সকালবেলা নির্জা জগিং করতে পার্কে আসলে সন্তোষ নামের সেই লোকটিকে তার নজরে পড়ে, যে লোকটি একদিন তাকে ফুল দিয়েছিল। আর কেন জানিও ওই দিনই এই লোকটির প্রতি নির্জার একটা ভালো লাগা কাজ করেছিল। তাই নির্জা চাচ্ছে লোকটি একটু তাকাক এবং হাই হ্যালো করুক। বাট লোকটি কোনো দিকে খেয়াল না করে আপন খেয়ালে ডুবে জগিং করতে করতে চলে গেলে ব্যাপারটা নির্জার কিছুটা খারাপই লাগে। সিন সন্তোষের বাসায় আসলে দেখি সন্তোষের বউ কিচেনে রান্না করতেছে। তো কাজের মেয়ে জয়া কিচেনে এসে বলে, ম্যাম একটু আগেই বেডরুমটা গোছালাম, স্যার আবার সেগুলো এলোমেলো করেছে। শান্তনী আক্ষেপ করে বলে, বাদ দাও, এত কিছু পরিষ্কার রাখার কি দরকার? যার জন্য এসব করি সে তো আমার পরোয়াই করে না। জয়া বলে, ম্যাম একটা বাচ্চা নেন, সব ঠিক হয়ে যাবে। শান্তনী বলে, আমি বাচ্চা চাই না, এই সংসারে আমি নিজেই খুশি নই, আর বাচ্চা দিয়ে কি করব? এই বাসাতে যে তার সাথে তার বউ বসবাস করে এটাও যেন সে খেয়ালও করে না। মাঝে মাঝে তো মনে হয় এই বাড়ি ছেড়েই চলে যায়, কিন্তু এতটা সাহস জোগাতে পারি না। স্বামীকে এভাবে গালাতে দেখে জয়া বলে, আমার স্বামী হলে তো আমি ঘুষি মেরে নাক ফাটিয়ে দিতাম। তখন আবার শান্তনী নরম হয়ে স্বর পাল্টে বলে, আরে আমার স্বামী আসলে খুব ভালো মানুষ, তবে শুধু একটা জিনিস বুঝতেছি না, আমার প্রতি তার খেয়াল আনার জন্য আমার আসলে কি করা উচিত? বিয়ের 1 বছর পর কি সব সংসারেই এমন ভালোবাসা কমে যায়, নাকি আমার সাথেই এমনটা হচ্ছে? বুঝতে পারছি না। সিন কাট হয়ে বাস স্ট্যান্ডে আসলে দেখি নির্জা বাস ধরার জন্য দাঁড়িয়ে আছে। ও একটু দূরে সন্তোষকে সিগারেট খেতে দেখে বারবার সেদিকে তাকাচ্ছে, এই আশাই যে সন্তোষ নির্জাকে খেয়াল করে হাই হ্যালো করুক। কিন্তু সন্তোষ আপন খেয়ালে ডুবে থাকায় গুরুত্ব না দিলে নির্জা মন খারাপ করে বাসে উঠে চলে যায়। পরের দিন নির্জা আবার পার্কে জগিং করতে এসে সন্তোষের নজরে পড়ার জন্য সন্তোষের আশেপাশে ঘুরঘুর করতে থাকে। বাট আজকেও একই দশা, সন্তোষ কিছুতেই তাকাচ্ছে না। বাধ্য হয়ে নির্জা কিছুটা গায়ে পড়েই সন্তোষের সাথে হাই হ্যালো করেও বলে, আমাকে চিনতে পারছেন? ওই যে সেদিন ফুল। সন্তোষ বলো, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। তো কি ব্যাপার বলুন? নির্জা বলে, না মানে ধন্যবাদ জানাতে চাইছিলাম। সন্তোষ বলে, ইটস ওকে। এই বলেই সন্তোষ কথা শেষ করলে নির্জা কথা বাড়ানোর জন্য বলে, আমি আপনাকে রোজই জগিং করতে দেখি, বাট কথা বলার সুযোগ হয় না, আজকে কথা বলে ভালো লাগলো। এই বলে নির্জা হাত বাড়িয়ে দেয় ও পরিচিত হয়। সন্তোষ বলে, আপনি কি করেন? নির্জা বলে, আমি টেকনো নামক একটা আইটি কোম্পানির টিম লিডার। আর আপনি? সন্তোষ বলে, আমি মার্স কন্ট্রাকশনের একজন সিভিল ইঞ্জিনিয়ার। তো আপনার স্বামী কি করে? নির্জা বলে, আমার স্বামী বেঁচে নেই। এরপর সন্তোষ আর তেমন গুরুত্ব না দিয়ে বলে, সরি আমার দেরি হচ্ছে, যেতে হবে, বাই। এই বলেই সন্তোষ দুম করে চলে গেলে নির্জার কিছুটা খারাপ লাগে। তো সন্তোষ অফিস থেকে বাসায় ফেরার সময় হয়েছে দেখে সন্তোষের বউ সন্তোষকে খুশি করার জন্য সাজুগুজু করতেছে। কিন্তু সন্তোষ বাসায় ঢুকতেই দেখে তার বউ পুরনো কিছু ফটোর ফ্রেম বানিয়ে সেগুলো দেয়ালে লাগিয়েছে। এটা দেখে সন্তোষ খুশি হওয়ার বদলে বরং রেগে মেগে শান্তনীকে ডাকতে থাকে। শান্তনী খুশি হয়ে বেরিয়ে আসলে সন্তোষ বলে, আমার এসব পুরনো ফটো কেন লাগিয়েছো? শান্তনী বলে, পুরনো হয়েছে তো কি হয়েছে, তোমার এই ফটোটা দেখো কত কিউট লাগতেছে। সন্তোষ বলে, আমার পুরনো লুক লোককে দেখিয়ে আমাকে হাসির পাত্র বানাতে চাও তাই না? শান্তনী অবাক হয়ে পাশের ফটোটা দেখিয়ে বলে, এই ফটোতে দেখো আমাদের দুজনকে কত সুন্দর লাগতেছে। সন্তোষ রেগে মেগে বলে, এক্ষুনি এসব নামিয়ে ফেলো। এই বলে সন্তোষ রুমের ভিতরে আসলে দেখে তার বউ বেডরুমেও তাদের একটা কাপল ফটো লাগিয়ে রেখেছে। এটা দেখে সন্তোষের আবার মেজাজ খারাপ হয়ে যায় ও সন্তোষ রাগে ক্ষোভে জ্বলতে থাকে। পরের দিন সকালবেলা দেখি নির্জা বাস স্ট্যান্ডে সন্তোষ আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সন্তোষ বাইক নিয়ে আসলে নির্জা দূরে থেকে সুন্দর একটা লুক দেয়, যা দেখে সন্তোষ খুশি হয়ে যায় ও একটা গান শুরু হয়ে যায়। আর এই গানের মধ্যে দিয়ে একদিকে নির্জা ও সন্তোষের বন্ধুত্ব গড়ে ওঠা দেখানো হয়, অপরদিকে সন্তোষের প্রতি শান্তনীর ভালোবাসার প্রকাশটাও দেখানো হয়। সিনগুলো অনেক সুন্দর, তাই একটু চলুন। তো গান শেষে সিন একটা দিনের সকালবেলাতে আসলে দেখি বহু বছর পর নির্জা আজকে শাড়ি পরেছে এবং নির্জাকে আজকে এতটা ফুরফুরা দেখাচ্ছে যা কয়েক বছর হলো কখনো এমন হাসি খুশি দেখা যায়নি। মনে হচ্ছে যেন বছরের পর বছর থেকে বুকের মাঝে জমিয়ে রাখা বিরাট একটা চাপা কষ্ট থেকে সে সদ্য মুক্তি পেয়েছে। তো নির্জা এভাবে সেজেগুজে অফিসে চলে যায়। অফিস শেষে নির্জা ও সন্তোষ দেখা করলে নির্জা বলে, আমি তোমার সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। বলো। সাধারণ যখন ছেলে জানতে পারে আমি বিধবা তখন 2 ধরনের রিয়াকশন দেখা যায়। এক হলে সে চরম সহানুভূতি দেখায়, আর না হলে সে আমার একাকিত্বের সুযোগ নেওয়ার চেষ্টা করে, যার কারণে আমি ছেলেদের সাথে মিশি না। কিন্তু তোমাকে সেসব ছেলেদের মতো একদম মনে হয় না। আমি তোমাকে বেশ কিছুদিন থেকে লক্ষ্য করে দেখলাম, তুমি সব সময় নিজের মাঝেই ডুবে থাকো।
এমনকি এই যে বেশ কিছুদিন থেকে আমাদের পরিচয়, কিন্তু আজও আমার প্রতি তোমার নজর পাল্টাওনি, যা সত্যি অসাধারণ। সন্তোষ বলে, আরে তেমন কিছু না, আমি আসলে সবসময় আমার নিজের চিন্তায় মগ্ন থাকি, এই আর কি। এভাবে গল্প করতে করতে দুজনে হাঁটতে থাকলে নীরজার বেশ ভালো লাগে। বাট সন্তোষ বলে ওঠে, আমার দেরি হচ্ছে, বাসায় যেতে হবে পাই। এই বলে সন্তোষ দুম করে চলে গেলে নীরজার বেশ খারাপ লাগে। তো সন্তোষ তার বাসায় ঢুকতেই সন্তোষ রেগে মেগে বলে, আমার হেলমেট রাখার জায়গায় ফুলদানি কেন রেখেছো? শান্তনী নরম স্বরে বলে, ফুলটা ওখানে ভালো মানাচ্ছিল তাই। সন্তোষ রেগে মেগে বলে, পুরো বাসাটাকে যেন চিড়িয়াখানা বানিয়ে রেখেছো, এসব কি বালছাল টাঙিয়েছো, মাথার সাথে লেগে টুং টুং করতেছে। এই বলে সন্তোষ রেগে মেগে চলে গেলে শান্তনী অসহায় হয়ে চেয়ে থাকে, কারণ সে আশা করেছিল সন্তোষ অফিস থেকে ফিরে এসব দেখে অনেক খুশি হবে। কিন্তু বেচারি শান্তনী যতবার কোনোভাবে সন্তোষকে খুশি করার চেষ্টা করে, কোনো না কোনো কারণে উল্টো সন্তোষের গালি শুনতে হয়। তো পরের দিন কাজের মেয়ে চিত্রা আসলে পুরো বাসায় উইন্ড চাইম টাঙানো দেখে খুশি হয়ে বলে, ওয়াও ম্যাম, অনেক সুন্দর তো। এই বলে চিত্রা একটা উইন্ড চাইমের চিরকুট ধরলে আমরা দেখি শান্তনী সেটাতে তাদের হানিমুন ডেট এবং একটা রোমান্টিক কোটেজ লিখেছে, ঠিক যেমনটা নীরজা করে থাকে। যা দেখে চিত্রা দুষ্টামো করেও বলে, ম্যাম ফুলদানিটার কি হয়েছে? শান্তনী বলে, এটা পড়ে ভেঙে গেছে। চিত্রা বসে পড়েও ভাঙা ফুলদানিটা নিয়ে একত্র করে বলে, ম্যাম এটা ঠিক করার জন্য আমার কাছে সুন্দর একটা বুদ্ধি আছে। সিন কাট হয়ে চলে আসে নীরজার বাড়িতে। আমরা দেখি চিত্রা রুম পরিষ্কার করতেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, চিত্রা কিন্তু শান্তনী ও নীরজা দুজনের বাসাতে কাজ করে, যা আমরা জানলেও নীরজা জানে না। তো চিত্রা নীরজার স্বামীর ফটোটা পরিষ্কার করতেছে, হঠাৎ দেখে ফটোর সামনে থাকা ফুলগুলো মরে আছে, মানে ফুলগুলো গত দিনের। এটা দেখে চিত্রা অবাক হয়ে ফুলগুলো নিয়ে নীরজার কাছে এসে বলে, ম্যাম আপনি আজকে ফুল আনতে ভুলে গেছেন। ব্যাস, এটা শুনতেই মুহূর্তের মাঝে নীরজা থমকে যায়, কারণ সে সত্যি সত্যি আজকে ফুল আনতে ভুলে গেছে। আর তার স্বামী মরার পর এমনটা আজকেই সর্বপ্রথম ঘটলো। তাই নীরজা মরা ফুলগুলো দেখে এভাবে নির্বাক হয়ে চেয়ে থাকলে চিত্রা অবাক হয়ে বলে, ম্যাম কি হয়েছে? নীরজা কোনো কথা না বলে এমন ইমোশনাল হয়ে গেলে চিত্রা ব্যাপারটা বুঝতে পেরে বলে, ম্যাম সমস্যা নেই, এমনটা হতেই পারে, আপনি হয়তো কাজের চাপে ছিলেন তাই ভুলে গেছেন। নীরজা কাঁদো কাঁদো স্বরে বলে, আমি তো গত 3 বছরে কখনো ভুলিনি। চিত্রা বলে, আরে অন্য বইয়েরা 11 দিন শোক পালন করে, তারপর সব ভুলে নিজের পথে চলতে শুরু করে। সেখানে আপনি যদি 3 বছরে একটা দিন স্যারকে ভুলে যান তো কিছুই হবে না। আপনি তো শুধু ফুল আনতে ভুলে গেছেন, স্যারকে তো আর ভুলে যাননি, তাই না? কিন্তু নীরজা চিত্রার কথায় কান্না দিয়ে আপন মনে অপরাধ বোধে পাগলের মতো ছটফট করতে থাকে। পরের দিন সিন চলে আসে সাইকিয়াট্রিস্ট কারভেলোর কাছে। আমরা দেখি নীরজা কারভেলোর এখানে এসেছে। তো কারভেলো সবকিছু শোনার পর নীরজাকে সান্ত্বনা দেয় ও বলে, আচ্ছা তোমার ফুল আনতে ভুলে যাওয়ার সমস্যাটার কারণ কি? নীরজা বলে, সন্তোষ, এবং সেই আবার আমার সকল সমস্যার সমাধানও। গত সন্ধ্যায় বাসায় ফেরার সময় সন্তোষের সাথে কথা বলতে বলতে আসছিলাম, তাই ফুলের দোকানে থামার কথা ভুলে গিয়েছিলাম। কারভেলো বলে, এই সন্তোষকে কি তোমার প্রত্যাশা সম্পর্কে বলেছ? নীরজা না জানালে কারভেলো বলে, একে অপরের সম্পর্কে ক্লিয়ার থাকা একটা সম্পর্কের মূল ভিত্তি, আর যদি ভিত্তি শক্ত না হয় তো বিল্ডিং ভেঙে পড়ে, জানো তো। তাই যত দ্রুত সম্ভব সুরেশের প্রতি তোমার যে আশা সেটা ওকে জানিয়ে দাও। এটা শুনে নীরজা থমকে যায় ও কিভাবে এটা বলবে ভাবতে থাকে। তো নীরজা অফিসে এসে ভয়ে ভয়ে সন্তোষকে কল করে। সন্তোষ তখন কন্ট্রাকশন সেকশনে কাজ করছিল, তারপরেও কলটা ধরে বলে, হ্যাঁ বলো নীরজা। নীরজা বলে, তুমি কি বিজি আছো? সন্তোষ বলে, না বলো। নীরজা বলে, আমি আসলে তোমাকে একটা জিনিস বলতে চাচ্ছিলাম, বাট কিভাবে বলবো আর তুমি বা কি রিঅ্যাক্ট করবে এসব ভেবে সাহস পাচ্ছি না। তখন সন্তোষ হেসে দিয়ে বলে, ওকে, ফোন কলে বলতে যদি সংকোচ বোধ করো তাহলে মেসেজে লিখে পাঠিয়ে দাও। নীরজা বলে, হ্যাঁ সেটাই মনে হয় ভালো হবে। এই বলে নীরজা কথা শেষ করে মেসেজে সেটা টাইপ করার চেষ্টা করে, বাট কিভাবে কোন বাক্যে বা কোন শব্দে ভদ্রভাবে কথাটা লেখা যায় নীরজা কিছুতেই ভেবে পাচ্ছে না। এভাবে অনেকক্ষণ ধরে নিজের সাথে যুদ্ধ করার পর নীরজা মেসেজ দিয়েই ফেলে, তুমি কি আমি একটু শারীরিক সুখ দিতে পারবে?
নির্জা মেসেজের কোনো রিপ্লাই না পেয়ে অস্থির হয়ে অফিস পর সেই পার্কে এসে সন্তোষের অপেক্ষা করতে থাকে, যেখানে রোজ তাদের দেখা হয়। কিন্তু সন্তোষ দূর থেকে নির্জাকে দেখে এড়িয়ে চলে গেলে নির্জা অসহায়ের মতো পার্কের বেঞ্চে বসে তার স্বামীর জন্য কেনা ফুলগুলো জড়িয়ে ধরে পাথরের মতো থ মেরে থাকে। পরের দিন নির্জা কারভ্যালোর কাছে আসলে কারভ্যালো এসব শুনে হাসতে হাসতে বলে, তুমি যদি এমন বাক্যে কাউকে প্রস্তাব দাও তাহলে তো সে ঘাবড়ে যাবেই। নির্জা বলে, বাট আমরা অনেক ভালো বন্ধু, তাই আমি ভেবেছিলাম সে আমার সমস্যাটা বুঝবে। কারভ্যালো বলে, তুমি তো কথাটা অন্যভাবেও বোঝাতে পারতে। নির্জা বলে, যেভাবেই বোঝাই অর্থ তো একই দাঁড়ায়, তাই না? কারভ্যালো বলে, আমার মনে হয় তোমার কিছুদিন নীরব থাকা প্রয়োজন, দেখবে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। আর হ্যাঁ, এটাই আমাদের শেষ সেশন, এরপর আশা করি তুমি নিজেই সবকিছু সামলে নেবে। বেস্ট অফ লাক। সিন পরের দিন আসতে দেখি নির্জা বরাবরের মতো পার্কে এসে সেই বেঞ্চে বসে আছে যেখানে তারা রোজ বসে, কিন্তু আজকেও সন্তোষ নির্জাকে দেখে দূর থেকে চলে যায়। তো এভাবেই কয়েকদিন কেটে যায়। ও একদিন নির্জা অফিস শেষে বরাবরের মতো ফুল কিনতে আসলে দোকানদার বলে, ম্যাম আজকে ওই ফুলটা নেই, আপনি অন্য কোথাও খোঁজ করেন। নির্জার তো ফুলটা লাগবেই, তাই নির্জা অন্য মার্কেটে যাওয়ার জন্য রাস্তায় গাড়ি খুঁজতে থাকে, বাট কিছুতেই পাচ্ছে না। এমন সময় সন্তোষ সেদিক দিয়ে যাওয়ার সময় নির্জাকে এভাবে গাড়ি খুঁজতে দেখে থেমে যায়। নির্জা তখন সংকোচ করতে করতে কাছে এসে বলে, আমি রোজ এখান থেকে যে ফুলটা কিনি সেটা আজ নেই, তুমি কি আমাকে অন্য দোকানে নিয়ে যেতে পারবে? সন্তোষ চুপ করে থাকলে নির্জা বলে, ইচ্ছা না থাকলে থাক। সন্তোষ বলে, বাইকে ওঠো। নির্জা তখন বাইকে উঠে যেতে যেতে বলে, সেদিনের পর থেকে তুমি যেভাবে আমাকে ইগনোর করছো সেটা কি ঠিক? আমরা তো ভালো বন্ধু ছিলাম, আমি তোমাকে একটা প্রস্তাব দিলাম, তুমি চাইলে সেটা ভালোভাবে না করতে পারতে, ব্যাস হয়ে গেল, আমাদের বন্ধুত্বটা আগের মতোই থাকতো। সন্তোষ বলে, আমি আসলে কিভাবে কি রিয়াক্ট করব বুঝতে পারিনি, তবে আমার আচরণে তুমি যে এতটা কষ্ট পাবে তা ভাবিনি, সরি। তো সন্তোষ নির্জাকে একটা ফুলের দোকানে নিয়ে আসলে নির্জা যখন সেখানে সেই ফুলটা পায় তখন সন্তোষ হেসে দিয়ে বলে, আমি বলছিলাম না তুমি এই দোকানে সহজেই পেয়ে যাবে। তখন নির্জাও খুশি হয়ে হেসে দিয়ে বাইকে ওঠে। রাতের বেলা সন্তোষ শুয়ে থেকে বউ শুতে আসার অপেক্ষা করছে। শান্তনীর সংসারের সব কাজ শেষ করে শুতে আসলে সন্তোষ ভালো মন্দ কোনো আলাপ নেই, ডাইরেক্ট গায়ে হাত দিতেই শান্তনীর ঝটকা দিয়ে হাতটা সরিয়ে দিলে সন্তোষ খেপে যায়। তখন শান্তনী বলে, আমাকে কি তোমার টিভি মনে হয়? যখন তোমার ইচ্ছে হবে তো সুইচ অন করবে, যখন তোমার বিরক্ত লাগবে তো অফ করে রাখবে। সন্তোষ বলে, হঠাৎ আজ তোর কি হলো? শান্তনী বলে, এই সমস্যাটা আজকে নতুন নয়, বরং কেবল আজকেই আমি প্রকাশ করলাম। আমি আর কত চুপ থাকবো? আমার মন ভালো আছে না নেই, আজকে আমার ইচ্ছে করছে কি না, এসব কখনো শুনতে চেয়েছো? তোমার যেদিন চাহিদা হয় কেবল সেদিনই কাছে আসো, কেন আমার কি চাহিদা থাকতে পারে না? কখনো কি আমার চাহিদার গুরুত্ব দিয়েছো? কখনো কি বোঝার চেষ্টা করেছো আমার সন্তুষ্টি কিসে? সন্তোষ তো চুপ। শান্তনী বলে, শেষবার কবে আমাকে জড়িয়ে ধরে দুষ্টামো করেছিলে? সালটা মনে পড়ে? প্রতি রাতে ঘুমানোর সময় আমি যে একাকিত্বে কাঁদি, একদিনও কি সেটা খেয়াল করেছো? ছেলেদেরই কি শুধু ফিলিংস, চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা থাকে, মেয়েদের থাকে না? এই বলে শান্তনী ঘুমাতে গেলে সন্তোষ রেগে মেগে বলে, আমাদের বিয়ের 5 বছর হচ্ছে, এতদিনে কখনোই আবেগ থাকে না, বুঝেছিস? এটা শুনে শান্তনী নীরবে কাঁদতে থাকলে সন্তোষ সেটাকে গুরুত্ব না দিয়ে নির্জাকে মেসেজ করে বলে, তোমার সাথে আগামীকাল দেখা করতে চাই। এই বলে ফোনটা রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন অফিস শেষে নির্জা পার্কে বসে থেকে সন্তোষের আসার অপেক্ষা করতেছে, বাট সন্তোষ কেন জানি আসছে না। ওদিকে সন্তোষ অফিসে থেকেই নির্জাকে মেসেজ করে বলে, আমি তোমার প্রস্তাবে রাজি, তুমি যেমন মুখে বলতে পারছিলে না তাই মেসেজে বলেছিলে, আমিও ঠিক সেটাই করলাম। মেসেজটা পেয়ে নির্জা খুশি হয়ে ও আগামীকাল সন্ধ্যায় সন্তোষকে বাসায় ইনভাইট করে। এই মেসেজ দেখে সন্তোষও তো অনেক খুশি। তো নির্জা ফুল কিনে বাসায় ফিরলে দেখে বাসার সামনে তার শ্বশুর দাঁড়িয়ে আছে। নির্জা রীতিমতো অবাক হয়, কারণ নির্জার স্বামী মারা যাওয়ার পর নির্জার শ্বশুর এই প্রথম এখানে এসেছে। তো নির্জা বলে, বাবা আপনি কখন এলেন? শ্বশুর বলে, এই তো কয়েক মিনিট হচ্ছে। নির্জা বলে, আসেন ভিতরে আসেন। তো নির্জা গেটের পাশে তার জুতাগুলো রেখে ভিতরে গেলে নির্জার শ্বশুর জুতা গ্যালারিতে তার ছেলের জুতোগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখা দেখে অবাক হয়ে বলে, নির্জা এগুলো অ্যালেক্সের জুতা না? নির্জা বলে, হ্যাঁ পাপা। এটা শুনে নির্জার শ্বশুর যেন থমকে যায়। আপনাদেরকে বলে রাখি, নির্জার স্বামী মোহনের ডাক নাম অ্যালেক্স। তো নির্জা বলে,
বাবা বসেন, আমি আসতেছি। এই বলে নির্জা কিচেনে গেলে অ্যালেক্সের বাবা আশেপাশে যেদিকেই তাকায় সেদিকেই দেখে নির্জা অ্যালেক্সের স্মৃতি দিয়ে কিভাবে পুরো বাড়িটাকে সাজিয়ে রেখেছে। দেয়ালে অ্যালেক্সের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর ফটো ফ্রেম লাগানো, ফুলের টবে পাথর দিয়ে অ্যালেক্সের নাম লিখে রাখা, পুরো বাসা জুড়ে অ্যালেক্সের গিফট দেওয়া এত এত উইন্ডসাইম আজও ঝুলিয়ে রাখা, প্রতিটি উইন্ডসাইমের রোমান্টিক কোটেজ লিখে রাখা, এমনকি অ্যালেক্সের ব্যবহৃত পোশাকগুলো আজও সযত্নে আগলে রাখা। এসব দেখে আঙ্কেল তো পুরো ইমোশনাল হয়ে যায়। ওদিকে আঙ্কেলের ইমোশন দেখে নির্জাও অ্যালেক্সের খেয়ালে ডুবে যায়। তো নির্জা তাড়াহুড়ো করে তার শ্বশুরের জন্য নাস্তা বানিয়ে খেতে দিলে নির্জার শ্বশুর নির্জার এমন অমায়িক আচরণ দেখে ইমোশনাল হয়ে যায় ও তার ছেলের কথা ভেবে কাঁদতে থাকে। তো অনেক কষ্টে কোনো রকমে খাওয়া শেষ করে নির্জার শ্বশুর নির্জার কাছে এসে বলে, বৌমা তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আজকে আমাকে যেতে হবে। এই বলে শ্বশুর অশ্রু ভেজা চোখে চলে যেতে ধরে থেমে যায় ও বলে, মোহান যখন বলেছিল সে তোমাকে বিয়ে করতে চাই, তখন আমি ভেবেছিলাম সে মস্ত বড় ভুল করতে যাচ্ছে। আজকে বুঝতে পারলাম আমরা মোহানের জন্য তোমার চেয়ে ভালো বউ কখনোই পেতাম না। তার দুর্ভাগ্য যে সে তোমার মতো এত ভালো বউয়ের সাথে পুরোটা জীবন কাটাতে পারলো না। এই বলে আঙ্কেল চলে গেলে মুহূর্তের মাঝে কষ্টে নির্জার বুকের ভিতরটা যেন ভেঙে আসে। তো পরের দিন সকালবেলা সন্তোষ জগিং করে বাসায় ফিরে শান্তনীকে বলে, আমার 2 সেট কাপড় ব্যাগে ভরে দাও, আজকে আমি অফিস শেষে একটা জায়গায় যাব। শান্তনী হাসি মুখে জানতে চাই কোথায় যাবে। সন্তোষ রেগে মেগে বলে, সবকিছু তোমাকে কেন জানতে হবে? এটা শুনে শান্তনী মন খারাপ করে আপন মনে ভেঙে যাওয়া ফুলের টপটা ঠিক করে সেটাতে পাথর দিয়ে সন্তোষের নাম লিখতে থাকলে সন্তোষ গোসল সেরে নিজেই ব্যাগে কাপড় তুলে নেয় ও পুরো একদম ফিটফাট হতে থাকে। এদিকে শান্তনীর টবে সন্তোষের নামটা লিখে ভাবে এর আগে সে ভালোবেসে উইন্ডচাইম টাঙিয়েছিল, বাট সন্তোষ মর্মটা বোঝেনি। এরপর ভালোবেসে দেয়ালে দুজনের ফটো ফ্রেম লাগিয়েছিল, সেটার মর্মও সন্তোষ বোঝেনি। বাট এই ফুলের টবে সন্তোষের নাম লেখার পিছনে যে ভালোবাসা সেটা সন্তোষ অবশ্যই বুঝবে। তাই শান্তনী খুশি হয়ে টপটা সন্তোষকে দেখালে সন্তোষ রেগে মেগে বলে, এসব ফালতু কাজ ছাড়া কি তোমার আর কোনো কাজ নেই? এই বলে সন্তোষ রেগে মেগে যেতে ধরলে মাথায় উইন্ডচাইম লাগতেই সন্তোষ আরও রেগে যায় ও যেতে যেতে বলে, কি সব বালসার টাঙিয়ে রাখে। সন্তোষ এসবের পিছনে জড়িয়ে থাকা ভালোবাসাগুলো বুঝতে না পারাই শান্তনীর ভীষণ খারাপ লাগে। ওদিকে নির্জা আজকে অফিসে যায়নি, সে পার্কে এসে উদাস হয়ে বসে পড়ে ও সন্তোষকে কল করে বলে, পার্কে দেখা করো, জরুরি একটা কথা আছে। সন্তোষ বলে, আজকে তো তোমার বাসাতেই যাচ্ছি, তখন বলিও। নির্জা বলে, এটা আর্জেন্ট, আমি পার্কে আছি, এক্ষুনি একটু আসো। একটুর মাঝে সন্তোষ এসে বলে, বলো কি এমন আর্জেন্ট কথা? নির্জা বলে, গতকাল রাতে বাসায় ফিরে দেখি মোহানের বাবা এসেছে। সন্তোষ বলে, ও বাসায় আছে তাই প্রবলেম? নির্জা বলে, না সে চলে গেছে। সন্তোষ বলে, তাহলে সমস্যা কি? নির্জা বলে, মোহানের বাবা আমাদের বিয়েতে রাজি ছিল না, তাই তিনি কখনো আমার বাসায় আসতেন না। কিন্তু এবার আসার পর আমার পুরো বাসা জুড়ে মোহানের প্রতি আমার ভালোবাসার নিদর্শনগুলো দেখে মুগ্ধ হয়ে বলল, তার অনেক সৌভাগ্য যে সে আমার মতো বেটার বউ পেয়েছে। সন্তোষ বলে, সে নিশ্চয়ই ঠিক বলেছে, তোমার বাসায় সে হয়তো এমন কিছু দেখেছে যা মোহানের প্রতি তোমার চরম ভালোবাসা প্রকাশ করে, কিন্তু এতে সমস্যা কোথায়? নির্জা বলে, তার সেই কথাটা আমার হৃদয়কে এমনভাবে নাড়িয়ে দিয়েছে যে আমি থমকে গিয়েছি। এটা শুনে সন্তোষ নির্জার পরিস্থিতিটা ফিল না করে উল্টো রেগে মেগে বলে, দেখো আমি কোনো জোড়াজোড়ি করছি না, প্রস্তাবটা তুমিই দিয়েছিলে, আমি তো জাস্ট সম্মতি জানিয়েছি, এখন তুমি না চাও তো বলে দাও। সন্তোষের এমন সহানুভূতিহীন কথা শুনে নির্জা থ মেরে যায়। সিন কাট হয়ে কয়েক ঘন্টা পর আসলে দেখি রাত নেমেছে এবং নির্জা এখনো উদাস হয়ে সেখানে বসেই আছে, আর নির্জাকে সঙ্গ দিতে সন্তোষও এখনো পাশেই বসে আছে। তো সন্তোষ এখনো বাসায় ফিরছে না দেখে তার বউ শান্তনী ভালোবাসার টানে বারবার কল করছে, বাট সন্তোষ তার বউয়ের বারবার কল করার পিছনে ভালোবাসাটা ফিল না করে বরং বিরক্ত হয়ে ফোনটাই বন্ধ করে ফেলে। এদিকে নির্জা এখনো উদাস হয়ে আপন খেয়ালে ডুবে আছে। এভাবেই রাত 11টা বেজে যায়। সন্তোষ বলে, নির্জাও অনেক রাত হয়ে গেছে, চলো যাই। তখন নির্জা হুঁশে ফেরেও বলে, ওকে চলো, আমাকে বাসায় পৌঁছে দাও। সন্তোষ তখন নির্জাকে নিয়ে ফিরতে থাকলে বরাবরের মতো আজকেও নির্জা পথের মাঝে থেমে ফুল কেনে, এরপর আবার চলতে শুরু করে। এই সময় আমরা নির্জার ফেস দেখে ফিল করতে পারি নির্জার জটিল এক দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে। একদিকে তার কাঁধে মৃত স্বামীর ভালোবাসার সম্মান ধরে রাখার দায়ভার, তো আরেকদিকে তার শরীর ও মনের তীব্র ক্ষুধার ধারণা। সে কোনটা বেছে নেবে ঠিক করতে পারছে না।
এভাবেই ভাবতে ভাবতে নীরজা বাসায় পৌঁছালে সন্তোষও ফ্রেশ হওয়ার জন্য নীরজার বাসার ভিতরে ঢোকে। তো সন্তোষের বউ সন্তোষকে ভালোবেসে যা যা করে সেগুলোর পিছনে যে কি পরিমাণ গভীর ভালোবাসা বা কি পরিমাণ ইমোশন জড়িয়ে থাকে তার সন্তোষ কখনোই খেয়াল করেনি। বাট সেই সেম জিনিসগুলোই যখন সন্তোষ নীরজার রুমে দেখতেছে তখন এখানকার পরিবেশ তাকে হাড়ে হাড়ে ফিল করাচ্ছে এগুলোর মাঝে কতটা ইমোশন, কতটা ভালোবাসা, কতটা শ্রদ্ধা, কতটা সম্মান জড়িয়ে থাকে। ব্যাস সন্তোষ তার বউয়ের ভালোবাসাটা ফিল করতে পেরে আর এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে বাইকে উঠে বাসায় চলে আসে। সন্তোষ ভাবতেছে সে সারা রাত কোথায় ছিল, কেন ফোন রিসিভ করছিল না, এসব নিয়ে শান্তনী হয়তো কথা শোনাবে। বাট শান্তনী তার স্বামীর ক্লান্ত ফেস দেখে সব রাগ ভুলে যায়, বলে এই শার্টটা কেন পরেছো, এটা তোমাকে ভালো মানায় না। সন্তোষ কোনো কথা না বললে শান্তনী বলে তুমি অসুস্থ নাকি দেখি। এই বলে শান্তনী সন্তোষের জ্বর চেক করে বলে রেস্ট নাও, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। সন্তোষ থামায় ও নরম স্বরে বলে অস্থির হয় না, আসো পাশে বসো। শান্তনী তখন পাশে এসে বসে বলে তুমি মনে হয় কিছুই খাওনি, দাঁড়াও আমি নাস্তা বানাই। এই বলে শান্তনী চলে যেতে ধরলে সন্তোষ আবার ডাক দেয় ও বলে কষ্ট করে নাস্তা বানাতে হবে না, একবারে ভাত রান্না করো, আজকে দুজনে একসাথে খাবো। জানি এই মুভিটি সবার ভালো লাগবে না, তবে যারা এই মুভিতে তুলে ধরা সমস্যাটাই ভুগতেছেন আশা করি তাদের এই মুভিটা বেশ ভালো লেগেছে। তবে কার কার ভালো লেগেছে আর কার কার খারাপ লেগেছে সেটা তো আপনাদের কমেন্ট পড়লেই বুঝতে পারবো। তবে ভিডিওতে লাইক দেওয়ার ব্যাপারে কৃপণতা করেন না, ভিডিওটি বানাতে আমার যে কষ্ট হয়েছে সেটার জন্য তো আপনার থেকে একটা লাইক আশা করতেই পারি। আর এই যে মশাই চ্যানেল সাবস্ক্রাইব করছেন না কেন, কাহিনী কি? কাহিনীবাজি না করে ভালোই ভালো সাবস্ক্রাইব করে নেন, বুঝছেন? তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।